1 বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না। ইসকনের কাছে তো নয়। মরে যান, না খেয়ে মরে যান। 1 বিঘা জমি বিক্রি করবেন আপনারা। 1948 সালে যখন ইসরায়েলকে এস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে, তারা এইভাবে জমি কিনেছিল। যে ইন্ডিয়া টাকা দিবে ইসকনকে, আর ইসকনের মাধ্যমে আপনাদের জমি, যে জমির দাম 5 লাখ টাকা, সেটা দিবে 10 লাখ টাকা, আপনারা বিক্রি করে দেবেন। একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে। বি কেয়ারফুল। ভারতকে বলবো যে এগুলো প্লে করে কোনো লাভ হবে না। আর আরেকটা জিনিস, যে ভারতের এই যে শুভেন্দু বলেন বা ওই যে রিপাবলিক টিভি চ্যানেল, আমরা তো এমনিতেই ভারত বর্জন শুরু করেছি, ভারতীয় পণ্য বর্জন। তো অলরেডি তো ওখানকার ওই সব হোটেল মোটেল আর ওই এগুলো সব শূন্য হয়ে গেছে। এদের আক্কেল নাই। আর এটা কি রিপাবলিকান টিভি আছে নাকি রবি সাহেব, ওই যে নেচে নেচে রিপাবলিক বাংলা ময়ূররঞ্জন ঘোষ উপস্থাপক, যিনি ওই মলম বিক্রেতার মতো দৌড়াদৌড়ি করে। ও তো আমাদের মানে হিল ট্যাক্স নিয়ে নিছে আর কি, হিল ট্যাক্স নিয়ে নিছে। তবে একটা মানে ভবিষ্যৎ অশনি সংকেত আমি উচ্চারণ করতে চাই বাংলাদেশের মানুষের জন্য। আমার বক্তব্যটা শুনবে ভালো করে। এক হলো, এই ইসকনের তৎপরতা হলো নর্থ বেঙ্গলের রংপুরে, আরেক তৎপরতা হলো চিটাগংয়ে। অর্থাৎ এই দুই জায়গা ভারত ভবিষ্যতে দখল করতে চায় উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্সেস ওপেন করার জন্য। কারণ রংপুরটা যদি দখল হয়ে যায়, তাহলে সোজা উত্তর পূর্ব ভারতে তারা চলে যাবে, ওই করিডোর আর থাকবে না, চিকেন নেক আর থাকবে না। আর যদি চিটাগংয়ের বান্দরবন দখল করতে পারে, তাহলে সোজা একদম মিজোরামে চলে যাবে। কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে, রংপুরের মানুষ এবং চিটাগংয়ের মানুষ, 1 বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না। ইসকনের কাছে তো নয়। মরে যান, না খেয়ে মরে যান। 1 বিঘা জমি বিক্রি করবেন আপনারা। 1948 সালে যখন ইসরায়েলকে এস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে, তারা এইভাবে জমি কিনেছিল। ব্রিটিশ গভর্নমেন্ট টাকা দিত, বিঘা বিঘা জমি। এই যে ইন্ডিয়া টাকা দিবে ইসকনকে, আর ইসকনের মাধ্যমে আপনাদের জমি, যে জমির দাম 5 লাখ টাকা, সেটা দিবে 10 লাখ টাকা, আপনারা বিক্রি করে দেবেন। একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে। বি কেয়ারফুল। রিফর্ম কমিশন, যেমন সংবিধান, তারপরে আপনার ইলেকশন প্রসেস, অন্য সব বিষয় মিলেই আলোচনা মানে আপনার কাজ চলছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই আমরা সেগুলো পাবো, এবং এরপরে বুঝতে পারা যাবে যে কোথায় কোথায় করা হয়েছে। তারপরে আপনার রিড হয়েছে হাইকোর্টে আপনার এই যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করার জন্য এগুলো। তারপরে আপনার এই ধরেন আপনার যেমন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, অর্থমন্ত্রী নতুন আসছেন, এগুলো তো আছেই। তো এখন কথা হলো যে এই 3 মাস পার হলো, কেবল এই সরকারকে তো সময় দিতে হবে। এত বড় কাজ, যেটা 16 বছর ধরে এটা অপশাসন, সেখান থেকে বের হয়ে আসতে সময় লাগবে। ইসকনের অপরাধের দায়ভার চারুচন্দ্র ব্রহ্মচারী যেটা বলেছেন, ওটা বললে হবে না, এই দায়ভার নিতেই হবে তাদেরকে, এটা না নিলে চলবে না। আর এখানে ভারত যে জড়িত ইসকনের এই যে এখানে যে অপকর্ম, শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য, মানে আবার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নিয়ে এসে ক্ষমতায় আবার অধিষ্ঠিত করবার যে একটা বাসনা, এটা যে ভারত জড়িত, এইটাই তার প্রমাণ হয়। তারপরে ভারতের মিডিয়ায় বলা হচ্ছে হিন্দু শূন্য। দেখেন, মিথ্যা দিয়ে কিন্তু আজকাল আর কিছু চলে না। স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অন্য দেশ বলেন, সবাই তারা সংবাদ পাচ্ছে যে কি এখানে বাংলাদেশে কি হচ্ছে। কাজে এইসব মিথ্যাচার দিয়ে ভারত এখনো মনে করে যে আমরা মিথ্যাচার দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে পারবো, যেটা শেখ হাসিনা মনে করতো যে এদেশের মানুষ সব বোকা, আমি সব বুঝি। শেষ পর্যন্ত সেই পালিয়ে চলে গেল দেশে, আমরা কিন্তু দেশে আছি। এখন কথা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, যেটা ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্বেগ প্রকাশ করেছে এই চিন্ময় অ্যারেস্টের ব্যাপারে। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এখন অ্যাডভাইজার, মানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার, উনি কেন মিডিয়াতে আসতেছে না, মিডিয়া আসার তো প্রয়োজন যদি না হয়, তাহলে তিনি কেন আসবেন? আমি তো সেটা বুঝতে পারি যে প্রয়োজন না হলে উনি আসবেন কেন। 2 নম্বর হলো, ইসকনের যে আন্দোলন, এটা প্রথমে আমি বলেছি আমার বক্তব্যে, যে আওয়ামী লীগ এখান থেকে শেখ হাসিনা যাওয়ার পরেই কিন্তু ভারত এই ইসকনকে নিয়ে কিন্তু খেলা শুরু করেছে এবং হিন্দু কার্ড প্লে করা শুরু করেছে। তো আমি ভারতকে বলবো যে এগুলো প্লে করে কোনো লাভ হবে না।
আর আরেকটা জিনিস যে ভারতের এই যে শুভেন্দু বলেন বা ওই যে রিপাবলিক টিভি চ্যানেল, আমরা তো এমনিতেই ভারত বর্জন শুরু করেছি, ভারতীয় পণ্য বর্জন। তো অলরেডি তো ওখানকার ওই সব হোটেল মোটেল আর ওই এগুলো সব শূন্য হয়ে গেছে। তা আমরা যদি ভারতে না যাই তো ভারতেই না খেয়ে মরবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের বহু বন্ধু আছে বিদেশে, সেখান থেকে আমরা নিয়ে আসবো। ৩২ নম্বরে আগুন দেওয়া হয়েছে। আরে ভাই, তার আগে তো বঙ্গবন্ধুকেই ৭৫ সালে নিহত করা হয়েছে। এই ৩২ নম্বর আর কোন ক্ষেতের মূলা? এই ৩২ নম্বর আর কোন ক্ষেতের মূলা? নিহত করা হয়েছে বঙ্গবন্ধুকে, উনি গণতন্ত্রকে হত্যা করেছেন, তিনি নিহত হয়েছেন। ৩২ নম্বরে বসে ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা, সেও দেশ থেকে চলে গেছে, ৩২ নম্বরও চলে গেছে, ওটা নিয়ে আলোচনা করার দরকার নাই। এই যে সনাতনীরা যে একটা দাবি দিয়েছে যে তাদের অর্পিত সম্পত্তি তাদেরকে ফেরত দিতে হবে, এরা জানে না মিথ্যা কথা বললে হবে? আমি সেই সনাতনী ভাইদেরকে বলতেছি, মিথ্যা কথা বন্ধ করেন। এই যে ভূমিমন্ত্রী ছিল শেখ হাসিনার ১৬ বছরে, সে ৩,৩৩,০৯৮ একর জমি হিন্দুদেরকে বুঝিয়ে দিয়েছে অর্পিত সম্পত্তি। ৩,৩৩,০৯৮ একর। আর ভারত ২০১৭ সালে আইন করেছে যে যত অর্পিত সম্পত্তি ভারতে আছে, তাদের যারা ওয়ারিশ ভারতে বাস করে তারা সেই সম্পত্তি ফেরত পাবে না। আমাদের হিন্দুরা কি এই আমাদের এখানে যে রিফিউজিরা আসছে, বিহারিরা আসছে ওপার থেকে, তাদের যে সম্পত্তি রেখে আসছিল, আমাদের এখানকার কোনো হিন্দু তাদের পরে কি বলেছে যে এই রিফিউজি মুসলমানদের সম্পত্তি ফেরত দিতে হবে ভারতে? আমাদের এখানকার কোনো হিন্দু সীমান্ত হত্যার বিপক্ষে, ভারতের বিপক্ষে দাঁড়িয়ে, সীমান্ত পক্ষে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে কোনো প্রোটেস্ট করেছে? তারা কোথাকার নাগরিক? এরা কার নাগরিক? কার কথা বলে এরা? আর ফরহাদ মহতার বলতেছে তাদেরকে তাদের মন জয় করতে হবে, নাহলে রাষ্ট্র গঠন করা যাবে না। বুড়া কাটা। হ্যাঁ, তাদের মন জয় করতে হবে। আমাদের লোককে গুলি করে মারতেছে। ভাই, 2 জন হিন্দুকে গুলি করে মারলো বিএসএফ। এই শুভেন্দু কোথায় ছিল? এই গরুর বাচ্চা, এই গরুর বাচ্চা শুভেন্দু তখন কোথায় ছিল? কেন সীমান্ত ঘেরাও করে নাই? 2 জন হিন্দুকে যখন মারলো বিএসএফ, এই তো কিছু স্বর্ণা দাস, এই যে স্বর্ণা দাসকে মারলো, এই স্বর্ণা দাসকে মারলো, প্রতিবাদ হলো কই? তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়নি কেন? কেন দিল না? তখন কংগ্রেস বিবৃতি দেয়নি কেন? এইসব ফাজলামি আমরা দেখতেছি তো, ভারতের ফাজলামি দেখতেছি আমরা। আচ্ছা, এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, মুসা সাদিক সাহেব জানবেন, ওনার পার্সোনাল স্টাফ কোনো ফ্রিডম ফাইটার ছিল না। রাইট, এ ম্যাটার অফ বিগ কোশ্চেন। তার 3 জন এডিসি সবাই ছিল পাকিস্তান ফেরত, তার সিকিউরিটি অফিসার জামিল পাকিস্তান ফেরত, মাসরুর আহমেদ, ওই ব্রিগেডিয়ার মাসরুর, সেও ছিল পাকিস্তান ফেরত। কেন ছিল না? কেন? ওই যে এসবি ডিবি এর হেডগুলো ছিল এখানে, তারা 9 মাস চাকরি করছে। তারপরে ব্রিগেডিয়ার রৌফ, তিনি ছিলেন ডিজিএফআই, তিনিও পাকিস্তানি ফেরত। কেন রাখেন নাই ফ্রিডম ফাইটারকে? কেন? হ্যাঁ, ডিজিবিডি আর খলিলুর রহমান পাকিস্তান ফেরত। খলিলুর রহমান কোনো ফ্রিডম ফাইটার পাশে বসতে পারে নাই, এবং চিফ বানানোর ব্যাপারে কন্ট্রোভার্সি করে রেখে দিয়েছে। জুনিয়রকে বানিয়ে দিয়েছে চিফ, সিনিয়রকে রেখে। এখন আমাদের ইনভেস্টিগেট করা উচিত বলে আমি মনে করি। এখন একটা কথা আমি প্রপোজাল রাখতে চাই আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে, এবং মুসা সাহেব ওখানে আছেন, তিনিও এটা নিশ্চয়ই আলাপ করবেন এবং নিশ্চয়ই উনি দেখা করবেন এর সঙ্গে, প্রধান উপদেশের সঙ্গে। সেটা হলো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। জেনারেল জ্যাকব এখান থেকে অরিজিনাল কপিটা নিয়ে গেছে ভারতে। আমি প্রপোজাল দেই, তার যে রেপ্লিকা কপি আছে এইটাকে ক্যাবিনেটে অরিজিনাল কপি হিসেবে ডিক্লেয়ার করে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে গ্রহণ করা, তাহলে ভারতেরটা রিডান্ডেন্ট হয়ে যাবে। এটা ইমিডিয়েটলি করা উচিত। এবং এরপরে যখন পার্লামেন্ট আসবে, যে সরকারই আসুক, তারা যেন এটা পার্লামেন্টে পাস করে অ্যাজ এ অরিজিনাল ডকুমেন্ট। এটাকে রিরাইট করে পার্লামেন্টে, এটা এখনই এই অন্তর্বর্তী সরকার এটা ডিসিশন নিতে পারে ক্যাবিনেটে যে এটাই আমাদের অরিজিনাল ডকুমেন্ট,
তবে আগামীতে যে সরকার আসবে তারা পার্লামেন্টে এটা পাস করবে। বুঝলো ভাই, এটা মনে রাখেন কিন্তু আপনি, নোট রাখেন শিওর। এই আর জিনিসটা হওয়া উচিত। জেনারেল ওসমানী স্যারকে মরণোত্তর ফিল্ড ফিল্ড মার্শাল মার্শাল অবশ্যই